কিন্তু অভয়ার বিচার আমরা তখনও চেয়েছিলাম, আমরা এখনও চাইবো। আর করতান দাশগুপ্তকে কী বলেছে আমি এখনও মানে ওইভাবে আমি ওয়াকিবহল নই, বাট টু বি ভেরি প্রিসাইজলি, করতান দাশগুপ্ত যেমনি গাড়িও আটকেছে, করতান দাশগুপ্ত আরজিকর কাণ্ডে জেলও খেটেছে। আজকে আমার মধ্যে একটা সুপ্ত বীজ বপন করা হচ্ছে যে হিন্দু মানে মুসলিম, হিন্দু মুসলিম ভাই ভাই নয়, হিন্দু আর মুসলিম আলাদা। আমরা তো এই বাংলায় জন্মেছি, এই বাংলায় বড় হয়েছি, বাঙালি সংস্কৃতিতে হিন্দু মুসলিম ভাই ভাই। নমস্কার, আপনারা দেখছেন বেপরোয়া, প্রশ্ন করে সোজাসুজি। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত অভিনেতা দেদীপ্য গাঙ্গুলি, যারকে আমরা তোজো বলেছি। তোজো, প্রথমেই তোমাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। তোজো, তোমাকে কিছু প্রশ্ন করা, যে কিছুদিন আগেই আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি, রাহুল দা মারা গিয়েছেন। এই মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন, এই ব্যাপারে তুমি কি বলতে চাও? এই অনেকগুলো প্রশ্ন তো আমাদের মনেও ঘোরাফেরা করছে। একটা শুটিং করতে গেলে একটা পুলিশ পারমিশন বা সব কিছুরই, একটা আউটডোর হলে আউটডোর পারমিশন, সব কিছুরই একটা পারমিশন লাগে। এবং আমাদের মনে আরো অনেক প্রশ্নই আছে। এখন তো এটা দেখুন, একটা আমাদের পরিবার, এটা আমাদের একটা যৌথ পরিবার। সেখানে আমরা অভিনেতারা আছি, সেখানে কলাকুশলীরা আছে। এবং আমি খুব যদি ডিভিশন ওয়াইজ বলি, যে চা দেয় সে যদি না থাকে আমার শুটিং হবে না, যে লাইট করে সে যদি না থাকে আমার শুটিং হবে না, আমরা না থাকলেও শুটিং হবে না, কোনো ম্যানেজার না থাকলেও শুটিং হবে না। আর একটা ম্যানেজারের কাজ হচ্ছে পুরো বিষয়টা ম্যানেজ করে রাখা। সো ওখানে ম্যানেজারের ভূমিকা কি ছিল সেটা নিয়েও একটু আমাদের মনে প্রশ্ন আছে। এবং ডিরেক্টর হোক, ম্যানেজার হোক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা নিয়েও আমাদের জানার ইচ্ছা আছে। বারবার তোজো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বারবার। সেলিব্রিটিদের নিরাপত্তা যদি বিঘ্ন ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে? আমি সেলিব্রিটি, সাধারণ মানুষ এই দুটোকে আলাদাভাবে দেখি না। আমিও যখন রাস্তায় বেরোই, আমিও একজন সাধারণ মানুষ। আমি আমার পিঠের মধ্যে লেখা নেই বা ট্যাটু করা নেই আমি সেলিব্রিটি, বা এখানে যারা যারা অভিনেতারা আছেন তাদেরকে মানুষ চেনে, সেইটা একটা আলাদা বিষয়। আমরা সেলিব্রিটি নিজেদেরকে ক্লেম করতে ভালো, আমার আমার পার্সোনালি আমার ভালো লাগে না। কারণ যদি একটা এই পশ্চিমবঙ্গে একজন ডাক্তার কিছু বছর আগেই একটা নোংরা কাজের শিকার হয়েছেন, এবং সে তাকে মানে সে মারাও গেছে। তারপর আরো অনেক কাণ্ড হয়েছে। আমরা এখানে যদি দেখি, কামদুনি থেকে হাঁসখালি সবকিছুই হয়েছে। তাহলে সেখানে যদি একটা নারী নিরাপত্তা নেই, তা এই রাজ্যের সবার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের হোক, বা এই ক্ষেত্রে বলবো এই জায়গায় পুলিশ প্রশাসনেরও দায়িত্ব যেহেতু, এবং এটা প্রোডাকশন হাউসেরও দায়িত্ব যে আমাদের সুরক্ষাটা কোথায় আছে সেটা তাদের দেখার। এবং আমরা যারা কাজ করছি, আমরা একটা অর্থের বিনিময়ে কাজ করছি। আমরা হচ্ছি, যদি অভিনেতাদের কথা বলা হয়, উই আর হাই পেড ডেলি ওয়েজ লেবার। আমি যদি আজকে কাজ না করি, আমি কালকে পয়সা পাবো না। আমার একটা মাসের হিসাব হয়, সেই টাকাটা আমরা পাই। সো এই জায়গায় দাঁড়িয়ে অসংরক্ষিত ক্ষেত্রে আমাদের যে আমরা রক্ষিত ক্ষেত্রের শ্রমিক, সেই শ্রমিক নিরাপত্তাটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ওঠা উচিত। কারণ আমাদের আর্টিস্ট ফোরাম অলরেডি ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রেজিস্টার্ড। আর্টিস্ট ফোরামের মিটিংয়ে বিখ্যাত অভিনেত্রীকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখা গেছে, এই ব্যাপার নিয়ে কি মন্তব্য? আচ্ছা, আপনার বাড়ি আছে, আপনার বাড়িতে ডাইনিং টেবিল আছে, ওখানে আপনারা সবাই খেতে বসেন। ওই খেতে বসে আপনার নিশ্চয়ই আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া হতেই পারে। সেটা বাড়ির ভেতরের ব্যাপার, সেটা আমি বাইরে বলতে পারবো না। কারণ সেটা আমাদের মিটিং এর ভেতরের ব্যাপার, সেটা আমাদের পরিবারের ব্যাপার। আমরা নিজেরা সর্ট আউট করে নেব। বাইরে বেরিয়ে অভিনেত্রী বিস্ফোরক, যে একটা শ্রেণী এই ফোরাম চালানোর চেষ্টা করছে হুইপ জারি করে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সেদিনকার মিটিংটা ফোরামের মিটিং ছিল না। সেদিনকার মিটিংটা আমাদের পুরো ইন্ডাস্ট্রির মিটিং ছিল। সেখানে একটা কথা হয় যে আমাদের যারা কলাকুশলী আছে, ট্রলি সিটিং এরকম, বা ধরুন লাইট যারা দাদারা আছে, বা যারা ক্যাটওয়াকের কাজ করে, ক্যাটওয়াক বলতে আমরা কি বলছি, ওপর দিয়ে টপ লাইটের যারা দাদারা আছে, অ্যাক্সিডেন্ট হয়, তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা সেটা নিয়ে একটা কথা হয়েছিল। সেইখানে একটু ওই যে বললাম পারিবারিক ঝামেলা, সেই পারিবারিক ঝগড়া আমরা মিটিয়ে নেবো, সেই নিয়ে আর আমরা এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। এই অভিনয় জগৎ থেকে তোমাকে দেখা গেছে রাজনৈতিক মহলের প্রত্যেক কটা, বেশিরভাগ ক্ষেত্রে তুমি সক্রিয়ভাবে রাজনীতি এবং প্রত্যেক কটা বামফ্রন্টের প্রার্থীর প্রচারে গিয়েছো। এইবার বিধানসভা ইলেকশনে ঠিক বামফ্রন্টের দিকে কতটা পালে হাওয়া বুঝতে পারছো? দেখুন, আমি একজন বামপন্থী সমর্থক। আমি একজন বামপন্থী পার্টির কর্মী ছিলাম, এখন আমি সমর্থক কিনা। কারণ একটা কর্মী হতে গেলে যে টাইম বেয়ার করতে হয়, বা আমাদের ইন্ডাস্ট্রিটা তো আপনি বোঝেন, সবার সঙ্গে আমাদের একটা মানে সুখ্যাতি মেনটেন করে চলতে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমি যদি পার্টি মেম্বারশিপ রাখি, সেটা পার্টির ভেতরে একটা কোয়েশ্চেন তুলতে পারে আমি কি,
সেই প্রশ্নটা না তুলে আমি একজন বামপন্থী সমর্থক হয়ে আমি অবশ্যই ভোট দেওয়া ডিউটি আমি সেটা করে দিই। ভোটও দেবো, প্রচারও করব। কিন্তু এখন আমাদের যে কাজের প্রেশার চলছে, ওই জন্য আমি এখনো যেতে পারিনি। আমি আজকেই হয়তো যাব বা কালকেও হয়তো যাব। আমি প্রচারে থাকবো এবং বামপন্থীদের কথা যাতে আমাদের আমাদের কথা, বামপন্থীদের কথা তো কিছু হয় না, মানুষের কথা। মানুষের কথা যাতে বিধানসভায় পৌঁছয় সেই দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। কারণ আমি ১ম এ বললাম আমরা আলাদা কিছু নেই। আমরা সবাই মানুষ। সব মানুষ জোট বেঁধে আমরা যদি মনে করি বামপন্থীরা ওখানে গেলে আমাদের কথা তুলে ধরবে, বামপন্থীরা যে কথাগুলো আমাদের যে ইশতেহারে যে কথাগুলো বলা হচ্ছে, সেই কথাগুলোকে আমরা ফলন যাতে হয়, সেই জন্য আমরা চাই বামপন্থীরা বিধানসভায় যাক এবং বামপন্থী সরকার আবার গড়ে উঠুক এবং ২০১১ সালের আগে যেভাবে আমরা হেসে খেলে কাজ করতাম, সেইভাবে যাতে কাজ করতে পারি। তোজো বা 2026 এই 2026-এ দাঁড়িয়ে রাজনৈতিক মহলে কুকথার রাজনীতি চলছে। একে অপরকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে, অন্য দলীয়ভাবে অ্যাটাক করা হচ্ছে, পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে। রাজনীতিতে এটা কতটা কাম্য এবং তুমি এই কুকথার রাজনীতি নিয়ে কি বলবে? কুকথার রাজনীতি বললে একটু কুকথা থেকে আমরা বেরোতে চাই। আচ্ছা, কুকথা থেকে বেরিয়ে আমরা কমেডি রাজনীতিটাও দেখতে পাচ্ছি। হট করে আমার পাশের বাড়িতে গিয়ে খেতে বসে গেল। হট করে দেখলাম পাশে এসে রান্না শুরু করে দিল। গ্রাম বাংলায় এটা বেশি হচ্ছে। এই যে কমেডি আমরা দেখতে পাচ্ছি, এখন রাজনীতিটাকে কমেডির জায়গায় নিয়ে চলে গেছে। রাজনীতিটাকে কমেডির জায়গায় নিয়ে গেছে, রাজনীতিটাকে ধর্মে বিভাজনের জায়গায় নিয়ে গেছে। সেই সবকিছুর বিরুদ্ধে আমাদের লড়াইটা লড়তে হবে। দেখুন, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, আপনি এতক্ষণ কথা শুনে বুঝতে পারছেন। এই যে আমার বাড়ির রাস্তা হচ্ছে না, কলে জল পড়ছে না, এটা বিধানসভা ভোটের ইস্যু হতে পারে না। এখন আমরা এখানে শুধু আপনি যে কুকথার রাজনীতি বলেন, কুকথার রাজনীতিও যেমনি এরকম চলছে না। আমরা তো জানি জ্যোতি বসুর সঙ্গে কংগ্রেস নেতাদের কি রকম সম্পর্ক ছিল। ব্যক্তিগত স্তরে সম্পর্ক ভালো থাকবে, রাজনীতির জায়গায় মতাদর্শগত আলাদা হতেই পারে। সেই জায়গায় কুকথা, ভালো কথা, খারাপ কথা, এই কথাগুলো না এলেই ভালো হয় না। এই রাজনীতিটাকে আস্তে আস্তে আমরা মানে নিম্নমানের রাজনীতিতে নিয়ে চলে যাচ্ছি। আর হচ্ছে আমরা নীতি নির্ধারণের একটা জায়গার ভোট। আমরা কি নীতিতে রাজ্য চালাবো সেই নীতির ভোট। আমরা একবারও কোনো বামপন্থীরা বলছে না যে ১৫০০ টাকা যেটা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডার হোক বা যুবসাথী, সেটা বন্ধ করে দেওয়া হবে না। কিন্তু আমাদের কথা, এই লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী দিচ্ছি বলে আমাকে ভোট দাও, এটা তো হতে পারে না। কারণ আপনার এটা ডিউটি, আপনি আমার টাকা দিচ্ছেন, আমি ট্যাক্স দিই, আমার টাকা আপনি ঘুরিয়ে আমায় দিচ্ছেন। ঠিক আছে? আপনি কোনো নিজের থেকে ফান্ড ক্রিয়েট করে দিচ্ছেন না। তাহলে সেই কথাগুলো কে বলবে? সেই কথাগুলো আমার টাকা, সেটা আমরা বলছি ন্যূনতম আরো বৃদ্ধি পেতে হবে। লক্ষ্মী ভান্ডারে এখন একটা গ্যাসের দাম ১২০০ টাকা। সেই গ্যাসের ১৫০০ টাকা মহিলা হাতে পাচ্ছে, গ্যাসের পেছনে ১২০০ টাকা বেরিয়েছে। ৩০০ টাকায় সে সংসার চালাবে নাকি? চলতে পারে না। একটা নমিনাল সংসার চালানোর খরচার মতন বিষয় দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আজকে আমার মধ্যে একটা সুপ্ত বীজ বপন করা হচ্ছে যে হিন্দু মানে মুসলিম, হিন্দু মুসলিম ভাই ভাই নয়, হিন্দু আর মুসলিম আলাদা। আমরা তো এই বাংলায় জন্মেছি, এই বাংলায় বড় হয়েছি, বাঙালি সংস্কৃতিতে হিন্দু মুসলিম ভাই ভাই, এটাই তো আমরা চাই। তো যে সব শেষ প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইমোশনাল প্রশ্ন, সেটা হচ্ছে অভয়ের মা কাকিমা রত্না দেবনাথ পানিহাটিতে কলতান দাশগুপ্তর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। যেই কলতান দাশগুপ্তকে দেখা গিয়েছিল মীনাক্ষী মুখার্জির সাথে, আরো ডিওয়াইএফআই কর্মীদের সাথে, তার মেয়ের সেই মৃতদেহের গাড়িটা আটকানোর। এবার দেখা যাচ্ছে যে কাকিমা মানে রত্না দেবনাথ বিজেপির ক্যান্ডিডেট, সেটা উনি হতেই পারেন, কিন্তু বিপক্ষের মানুষকে মানে মারাত্মকভাবে অ্যাটাক করে বলা হচ্ছে যে সিপিআইএম তার মেয়েকে নিয়ে রাজনীতি করছে। এই ব্যাপারে কি বলবেন? তাহলে উনিও তো ওনার মেয়েকে নিয়ে রাজনীতি করছে। উনি তো বিজেপি ক্যান্ডিডেট। ওনার মেয়েকে যদি ওনার নিজের মেয়ে, ওনার মেয়ে অবশ্যই উনি বলতেই পারেন। কিন্তু অভয়া, অভয়া বাংলার ঘরে ঘরের মেয়ে। সেই ১৪ তারিখ রাত্রিরে কেউ লাল পতাকা নিয়ে রাস্তায় 8B-তে অবরোধ করেনি, কেউ কলেজ স্ট্রিটে লাল পতাকা নিয়ে যায়নি, কেউ শ্যামবাজার মোড়ে লাল পতাকা নিয়ে যায়নি। সেই রাতে আপ টু বিজয়গড় গাড়ির ভিড় জমে গেছিল, আমরা সেইটা দেখেছি। আমার কাছে ওনাকে একটাই অনুরোধ, আপনি আপনার মতাদর্শের লড়াইয়ে লড়ুন, আমরা আমাদের মতাদর্শের লড়াইয়ে লড়বো। কিন্তু অভয়ার বিচার আমরা তখনও চেয়েছিলাম, আমরা এখনো চাইবো। আর কলতান দাশগুপ্তকে কি বলেছে আমি এখনো মানে ওইভাবে আমি ওয়াকিবহল নই, বাট টু বি ভেরি প্রিসাইজলি, কলতান দাশগুপ্ত যেমনি গাড়িও আটকেছে, কলতান দাশগুপ্ত আরজি কর কাণ্ডে জেলও খেটেছে। তাই আরজি কর কাণ্ডে শুভেন্দু অধিকারী কদিন জেল খেটেছে বা সুকান্ত মজুমদার কদিন জেল খেটেছে, বা একজন যিনি আছেন তিনিও ধর্ণা দিয়েছিলেন, কার বিরুদ্ধে সাজা চেয়েছিল সেটা আমি এখনো বুঝতে পারিনি। এখনো টু ভেরি প্র্যাকটিক্যাল, আমি এখনো জানি না ও কার বিরুদ্ধে উনি সাজা চেয়েছে। হ্যাঁ, দোষীদের শাস্তি চাই, আরে দোষীরা কারা সেটা তো তোমার পুলিশ এমনি গার্ড করে দিচ্ছে। আর দোষী যদি শস্যের মধ্যেই ভূত থাকে সেটা তো কিছু করা যাবে না। আমরা বললাম
রাজনীতির ময়দান, উনিও একটা রাজনৈতিক দলের হয়ে লড়ছেন, আমরাও একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলছি, বা আদার্স যারা আছে, যারা ওই শাস্তি চাই বলে তারাও একটা রাজনীতির কথা বলে। কেউ তো আসলে ওই দুটো দল তো ধর্মের কথা বলে, রাজনীতির কথা বলে না। রাজনীতি হলো যেই নীতি আমার পেটে অন্ন, এখানকার শিল্প, এখানকার কর্মসংস্থান, কি করে মানুষ ভালো থাকবে সেইটা নিয়ে যারা ভাবে, সেই রাজনীতিটা হলে বেটার হয়। অনেক ধন্যবাদ তোজো। আপনারা দেখে নিলেন দেদীপ্য গাঙ্গুলি ওরফে তোজো কিভাবে বেপরোয়াকে সোজা সাপটা উত্তর দিলেন।